আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস। তো ১১ ক্লাসে আপনারা সবাই জয়েন করেছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ১১তম ক্লাসের যে মোস্ট বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাদের সারগামটা কি প্রয়োজন? সারগামটা আসলে মূলত আমাদের কণ্ঠের কি পরিবর্তন নিয়ে আসতে পারে, বা সারগামটা সংগীতের আ হৃদয় বা জান বলা হয় কেন? কারণ সারগাম ছাড়া সংগীতের কখনো সুন্দর হয় না বা সুন্দরমণ্ডিত হয় না। এজন্য আমাদেরকে বুঝতে হবে সারগামটা আ কেন আমাদের জন্য প্রয়োজন? আর সারগাম ছাড়া সঙ্গীত কেন সুন্দর হয় না? ঠিক আছে? সারগামটা আমাদের সবচেয়ে সঙ্গীতের মধ্যে সবচেয়ে এত বেশি ইম্পোর্টেন্ট দেওয়া হয়েছে কেন? তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে মূল টপিক হচ্ছে কথার মাঝে স্কেলের ব্যবহার এবং নাসিদ প্র্যাকটিস, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম, এবং আজকে আমাদের ক্লাস শেষে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। তার মাঝে আমরা একটু সারগাম নিয়েও আলোচনা করব। কেমন? তা আপনারা সকলে অবগত আছেন যে সারগাম বা তরঙ্গ কি? যেহেতু আমরা আগেই শিখিয়েছিলাম, আমাদের স্কেলের যে ক্লাস ছিল ওটার মধ্যে আমরা বলেছি যে সারগাম যেমন সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। এটা হচ্ছে আমাদের টোটাল সারগাম। কেমন? আমরা জেনেছি। তো আসলে সারগাম কাকে বলে বা সারগামটা সংজ্ঞাটা কি? এটা আসলে আমরা অনেকেই জানি না। তো আমরা আজকে আ স সারগামটাকে আমরা একটু সংজ্ঞা আকারে একটু শিখে দেখি। কেমন? তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তরঙ্গ হলো যে পর্যাপিত আন্দোলন কোন জড় মাধ্যমে, মনে করেন কোন পর্যাবৃত্ত আপনারা আগে সংজ্ঞাটা ভালো করে বুঝেন, এরপর আমরা একটু বিশ্লেষণে যাব। কোন পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকেই বলে তরঙ্গ। মানে মূলত কথাটা বুঝেন, সেটা হচ্ছে যে আমাদের কণ্ঠের জায়গায় থাকবে, জাস্ট হচ্ছে যে কণ্ঠের যে সাউন্ডটা সেটা কিন্তু আমাদের ঢেউ আকারে বের হবে। এটাকেই আমরা বলি হচ্ছে তরঙ্গ। কেমন? এবার আসেন আমরা তরঙ্গের আসলে মূল টপিকে আসি বা একটু বিশ্লেষণে আসি। একটু বিশ্লেষণে আসি। সেটা হচ্ছে যেমন দেখেন, আমি এখানে একটা ছবি দিয়েছি। দেখেন, আমি এখানে একটা ছবি শেয়ার করেছি আপনাদেরকে। সেটা হচ্ছে একটা পুকুর, একটা ঢিল মারার মতো। সবাই দেখতে পাচ্ছেন আশা করি। পুকুরে একটা কি মারার মতো বলেন তো? একটা ঢিল মারার মতো। ওইগুলো একটু নিচে নেন, হালকা একটু নিচে নেন। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পুকুরে একটা ঢিল মারার মতো আমি একটা ছবি দিয়েছি আপনাদেরকে। এই যে ঢিলটা মারলাম, এই দেখেন তো ঢিলের পাশাপাশি কিন্তু অনেকটা ঢেউয়ের মতো একটা কি আসলো? একটা রে আসলো। এই যে টোটালি আমাদের কণ্ঠটাকে এরকম একটা ঢেউয়ের মতো একটা কিসে আনতে হবে? একটা শেপে আনতে হবে। এই শেপে আনতে হলে আমাদেরকে কি করতে হবে? যেমন দেখেন, আমি আপনাদেরকে বলি, আ আমরা একটা পুকুরের মাধ্যমে এটা আমরা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। পুকুরের স্থির পানিতে একটি ঢিল ছুঁড়ে মারুন। যেটা আপনারা একদম সহজে বুঝার জন্য যে আপনাদের কণ্ঠটাকে কেমন থেকে কেমন করতে হবে। আমাদের কণ্ঠটা হচ্ছে একদম স্থির। একটা পুকুরের পানি যেরকমভাবে একদম স্থির থাকে, মানে কোন নড়াচড়া করে না, যদি না কোন শক্তি নিচের দিকে প্রয়োগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পানির কোন থাকে না, একদম স্থির থাকে। ঠিক আছে? তারপর দেখেন এখানে পুকুরের ছুঁড়ে মারা হলো। ডিলটি যখন পানিতে আঘাত করে, তখন ওই স্থানের পানির কণাগুলো আন্দোলিত হয়। আন্দোলিত হয় বলতে কি হয়? যেমন ঢেউ করে ওঠে। এই আন্দোলিত কণাগুলো পার্শ্ববর্তী স্থির কণাগুলোকে আন্দোলিত করে। মানে হচ্ছে যে জায়গায় ডিলটা পড়লো, সেই জায়গার পানিটা তার পাশের পানিটাকে কি করলো? একটা ঢেউয়ে রূপান্তরিত করলো। এবং সেই ঢেউটা কি করলো? তার পাশের যে পানি আছে তাকে ঢেউয়ে রূপান্তরিত করলো। ঠিক আছে? এই কণাগুলো পার্শ্ববর্তী স্থির কণাগুলোকে আন্দোলিত করলো। এভাবে কণা থেকে কণাদের স্থানান্তরিত হয়ে অবশেষে পুকুরের কিনারায় গিয়ে পৌঁছায়। পানির কণাগুলো শুধু উপর-নিচ উঠানামা করে এবং সামনের দিকে অগ্রসর হয় না। আর এটাকেই বলা হয় তরঙ্গ। এখন আপনাদের প্রশ্ন যে, স্যার, আমরা যদি পুকুরে একটা ঢিল মারি, সেই ঢিলটা কি হবে? সেই ঢিলটা তো পানির ভিতরে তো চলে যাবে এবং তার যে পানিগুলো আছে সেগুলোকে ঢেউয়ে রূপান্তরিত করবে। একটা ঢেউ, ২ টা ঢেউ করতে পানিগুলো একদম কিনারায় এসে বাড়ি খায়। তাহলে আপনি এখানে বললেন যে এই পানিগুলো জায়গায় থাকে। মানে হচ্ছে যে পানির কণাগুলো শুধু উপর-নিচে উঠানামা করে, কিন্তু সামনের দিকে অগ্রসর হয় না। সামনের দিকে অগ্রসর হয় না।
তো আমরা তো দেখতে পাই যে একটা ঢিল যখন আমরা মারি, এই যেমন দেখেন আমরা একটা ঢিল মারার পরে পানিগুলো কি করে একটা অপরটাকে কি করে এই আন্দোলিত করে বা ঢেউয়ে রূপান্তর করে একদম পানিগুলো কিনারায় এসে বাড়ি খায়। তাহলে এখানে আপনি বলতেছেন কি মানে পানিগুলো জায়গায় থাকে, তার পাশেরটাকে ঢেউ আন্দোলিত করে কিন্তু পানিটা জায়গায় থাকে, পানিটা কিন্তু নড়াচড়া করে না। হ্যাঁ, এটাই কিন্তু ঠিক। আপনারা যদি খেয়াল করবেন, যদি আমরা একটা ঢিল যদি পানির মাঝ বরাবর যদি মারি, সে মাঝের পানিগুলোকে কিনারায় এসে লাগবে নাকি কিনারার পানিগুলো কিনারাতে আঘাত করবে? ১০০% কিনারার পানিগুলো কিনারাতে আঘাত করবে। কেন? কারণ আমরা শক্তি প্রয়োগ করেছি। আমরা ঠিক আমাদের তরঙ্গটাকে উৎপন্ন করতে হলে আমাদের শক্তি প্রয়োগ করতে হবে কোন জায়গা থেকে? আমাদের পেট থেকে। পেট থেকে শক্তি উৎপাদন করতে হবে। সেই শক্তিটা আস্তে উপরের দিকে আস্তে আমাদের মুখ দিয়ে বের হবে। তবে আপনার এখানে একটা এই যে আমি উদাহরণের মতো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যদি আমরা যদি পাথরটা যদি পানির মাঝখানে যদি নিক্ষেপ করতাম, পানির ওই মাঝখানের পানিগুলো যদি কিনারায় এসে যদি লাগতো, তাহলে আমাদের পেটে যদি শক্তিটা প্রয়োগ করতাম, তাহলে আমাদের পেটের যে কি ওজলা-টোজলা যেগুলো আছে সেগুলো আমাদের কি হতো? বের হয়ে আসতো। তাই না? কারণ আমরা তো শক্তিটা প্রয়োগ করছি কোথায়? আমাদের পেটের মাঝে। তাহলে এটা আমাদের কি হলো? এই ভুলটা সবচাইতে বেশি হতো। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে পুকুরে কখনো যে জায়গায় আমরা ঢিল মারি, ওই জায়গায় পানিগুলো কিন্তু কখনো কিনারায় এসে লাগে না। আমরা যেখানে ঢিল মারি সেই ঢিলের শক্তিটা শক্তি দেয়, সেটা ঢেউয়ে পরিবর্তন হয় এবং সেই ঢেউটা পার্শ্ববর্তীটাকে এই শক্তি দেয়। এভাবে ঢেউয়ে শক্তি দিতে পানিগুলো কিনারায় এসে বাড়ি খায়। ঠিক তেমনিভাবে আমাদেরকে কণ্ঠটাকে রূপান্তর করতে হবে। শক্তি প্রয়োগ করব পেটে, কিন্তু আমাদের এই কণ্ঠটা কি হবে? আন্দোলিত হয়ে একটু ঢেউয়ের মতো করে একটা সুর রূপান্তর করতে হবে। এই রূপান্তরের পদ্ধতিটাকেই আমরা বলি হচ্ছে সারগাম। আর এই রূপান্তরটা কি করবে, কিভাবে করবে, কিসের মাধ্যমে এই রূপান্তরটা হবে? সেটা হবে ১০০% সারগ্রামের মাধ্যমে। ঠিক আছে? আপনারা আরেকটু নিচে গেলে দেখতে পারবেন আমরা অন্য একটা সংজ্ঞা দিয়েছি। রাত 10টা অন্য একটা সংজ্ঞায় বলা আছে প্রত্যেক কণায়, একটু খেয়াল করেন, প্রত্যেক কণায় এ ধরনের গতির ফলে যে পর্যাপিত আন্দোলন পানির উপর দিয়ে চলে যায় তাকেই আমরা তরঙ্গ বলি। পানির তলা ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে, শুধুমাত্র আমাদের যে শক্তি প্রয়োগটা আমরা করি, এই যে শক্তি প্রয়োগটা যে পানির উপর দিয়ে চলে যায়, ঠিক আছে? এটাই হচ্ছে তরঙ্গ। আমাদের কণ্ঠটা ঠিক থাকবে, যথাযথ অবস্থায় থাকবে। শুধুমাত্র আমাদের এই যে কণ্ঠটা যে মানে এই যে কম্পিত হওয়া, যে ঢেউয়ের মতো একটা রূপান্তর একটা এই শেপে নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের মূল তরঙ্গ। আমরা তরঙ্গ শিখতে হলে আমাদের সর্বপ্রথম আমাদেরকে এই বিষয়গুলো একদম টোটালি ভালো করে জানতে হবে যে আমাদের কণ্ঠটাকে আমাদের কোন পর্যায়ে নিতে হবে। কণ্ঠটাকে নিতে হবে এমন একটা পর্যায়ে যে আমাদের তরঙ্গের যে মূল শক্তিটা এটা রূপান্তর হবে আমাদের পেট থেকে, কিন্তু সাউন্ডটা বের হবে আমাদের গলা দিয়ে। ঠিক আছে? আমাদের কণ্ঠ থেকে, কণ্ঠনালী থেকে কিন্তু আমাদের সাউন্ডটা বের হবে। কিন্তু শক্তিটা প্রয়োগ করতে হবে কোথায়? পেটে। যদি আমরা কণ্ঠের মধ্যে শক্তিটা যদি প্রয়োগ করি তাহলে কখনো আমাদের কণ্ঠে ঢেউয়ের শেপটা আসবে না। আমাদের কণ্ঠে কখনো ঢেউয়ের শেপটা আসবে না। এই যে শেপটাকে আনতে হলে আমাদেরকে শক্তি প্রয়োগ করতে হবে পেটে, সাউন্ডটাকে রূপান্তর করে বের করতে হবে মুখে। এজন্য আমাদেরকে কিছু সিক্রেট ফলো করতে হবে এবং আমাদেরকে সারগামটা বেশি প্র্যাকটিস করতে হবে। সারগামের মাধ্যমেই কিন্তু এগুলা করা পসিবল। আমার ধরিমত্তর আমরা এগুলো করতে পারব না। ঠিক আছে? আপনারা আরেকটু নিচে গেলে দেখতে পারবেন। একটু প্রেসটা একটু নিচে নেন। দেখেন এখানে আমি লিখেছি সুরের মূল তরঙ্গ। এদের কথাটা একটু ভালো করে বুঝেন যে স্যার সুরের মূল তরঙ্গটা আমরা এখন জেনেছি যে সা রে গা মা পা ধা নি সা। এটা আমাদেরকে প্র্যাকটিস করে শুরুতে আমাদেরকে কি করতে হবে? খাতায়, আমরা সর্বপ্রথম খাতায়, আমি সবসময় বলি যে আপনারা হাতে কলমে শিখেন। তাহলে সেক্ষেত্রে আমাদের ইমপ্রুভমেন্টটা একটু ভালো আসবে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? সারগামটা আমরা খাতায় লিখব। লেখার পরে মনোযোগী হয়ে আগে শুনতে হবে। কার থেকে শুনতে হবে? যে আমি যে আপনাদেরকে বলেছি বা হয়তো আমি আপনাদেরকে ভয়েস করে বলতেছি বা আপনাদেরকে ভিডিও ক্লাসটা দিচ্ছি, এটা থেকে একদম ভালো করে শুনবেন, একদম মনোযোগ দিবেন যে আমি ১ম সা টা মানে কোন স্কেলে বলতেছি, তারপর রে, তারপর গা, তারপর মা, প্রত্যেক
প্রত্যেকটা শব্দে বা প্রত্যেকটা ধ্বনিতে আমাদের একটু সাউন্ড কিন্তু এড হচ্ছে। ১ম টাতে যে আমরা সাউন্ড এড করেছি, দ্বিতীয়টাতে তার চাইতে একটু সাউন্ড বেড়েছে, তারপরেরটাতে আরেকটু সাউন্ড বেড়েছে। এভাবে বাড়তে আমাদের টোটাল যে ৮ টা বিটে সাউন্ডটা কি হয়েছে? রূপান্তরিত হয়েছে। এবারে আসেন পরবর্তীতে সারগামের প্রাথমিক। তারপর আমাদের কি করতে হবে? রেওয়াজ শুরু করতে হবে, প্র্যাকটিসটা শুরু করতে হবে। তারপর আমাদের সাউন্ডটাকে ঠিক রাখতে হবে। ১ম এ আমরা চেষ্টা করব যে আমাদের রেওয়াজটা প্রপারলি হচ্ছে কিনা। এরপর আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই আমাদের সাউন্ডটা প্রপারলি হলেই আমাদেরকে একটু মনোযোগী হতে হবে যে কোন জায়গায় আমাদের কোন সমস্যা হচ্ছে, কোন জায়গায় সমস্যা হচ্ছে না। আমাদেরকে সাউন্ডটাকে আইডেন্টিফাই কি করতে হবে। আমরা একদম ভালো করে বুঝবো যে আমাদের সাউন্ডটা টোটালি কোন জায়গায় প্রবলেমটা করতেছে। কেমন? এরপর আসছে আমাদেরকে মনে রাখতে হবে কি? আস্তে আওয়াজ বাড়াবো। ঠিক আছে? তার মানে ১ম টাতে আমরা যে সাউন্ডটা রাখবো, দ্বিতীয়টাতে সাউন্ডটা আরেকটু করে বাড়াবো। যদি আমরা সাউন্ডটা একটু বেশি বাড়ায় ফেলি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ৮ বিটে সাউন্ডটাকে বাড়াতে পারবো না। দেখা যাবে যে আমাদের সাউন্ড মানে কণ্ঠের যত শক্তি আছে সব শক্তি গা, মার মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু পা, ধা, নি, সা এগুলোর মধ্যে আমরা বলতে পারি নাই। এজন্য আমাদের সাউন্ডটাকে অল্প করে বাড়াতে হবে, যেন একদম ৮ বিটে আমরা সাউন্ডটাকে কি করতে পারি? একটু করে ইমপ্রুভ করতে পারি, একটু করে সাউন্ডটাকে বাড়াতে পারি। এজন্য আমাদেরকে মাথার মধ্যে এটা রাখতে হবে যে সাউন্ডটাকে আমরা ৮ বিটেই বাড়াবো। তবেই হচ্ছে যে একটার চাইতে একটা সাউন্ড একটু করে বাড়বে। এবার আসেন অপর সাইডে যেটা লেখা আছে, হাই স্কেলে গাওয়ার সময় মাথাটাকে উপরে রাখতে হবে। এবার আসেন আমি এখানে এটা সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট। আপনাদের অনেকেই আমি যদি আপনাদেরকে বলি সারেগামাটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গেলে আপনার কি হবে? কণ্ঠটাকে ফাটাই ফেলবেন। আপনারা বলবেন, "স্যার আমরা তো সারেগামাটা বারবার প্র্যাকটিস করেছি। তার তুলনামূলক আমরা দেখেছি যে আমাদের কণ্ঠটা ফেটে গেছে, কণ্ঠটা ভেঙে গেছে। এরকম একটা অবস্থা আমাদের তৈরি হয়ে গেছে।" যেটা এখন বর্তমান আপনাদের হয়। আমাকে হিউজ পরিমাণে স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে, "স্যার আমি যখন হাই স্কুলে সঙ্গীতের প্র্যাকটিস করা শুরু করি, তখন দেখি যে আমার কণ্ঠটা বারবার ভেঙে যায়। বা একটা সঙ্গীত গাওয়ার পর দ্বিতীয় একটা সঙ্গীত গাওয়ার মতো আমার এই এবিলিটি তে থাকে না। সেই শক্তিটা আমার কাজ করে না। এখন আমার কি করণীয়? আমি এখন কি করব?" তো তারা আসলে মূলত সঙ্গীতটা যখন তারা পরিবেশন করে, মানে স্টেজ পারফরম্যান্স করে, তখন তারা মূলত একটা জায়গায় ভুল করে। সেটা কি? সেটা হচ্ছে তারা বুঝে না যে হাই স্কেল যখন আমরা পরিবেশন করি, তখন একজন প্রফেশনাল শিল্পী আপনারা খেয়াল করবেন, কলরবের যত জায়গায় যতগুলো প্রোগ্রাম করুক না কেন, তারা যখন হাই স্কেল ধরে, তারা যখন হাই স্কেলে যখন প্র্যাকটিস করে, তখন দেখবেন তারা কি করে? তাদের মুখটাকে উপরের দিকে তুলে প্র্যাকটিস করে। ঠিক আছে? তারা কি করে? তাদের মুখটাকে উপরের দিকে তুলে প্র্যাকটিসটা করে। ঠিক আছে? এই যেমন দেখেন আপনারা ওই যে স্ক্রিনের পাশাপাশি আমি আমার হচ্ছে ফেসটা দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। তারা যখন সঙ্গীতটা যখন প্র্যাকটিস করে তখন কি করে? তারা এইভাবে মুখটাকে উপরের দিকে তুলে। উপরের দিকে তুলে তারা কি করে? প্র্যাকটিসটা শুরু করে। যেমন, "সেই মদিনা আপনি যখন উপরের দিকে তাকিয়ে যখন প্র্যাকটিসটা করবেন, তখন দেখবেন আপনার জীবনেও কোনো প্রবলেমটা আপনার ফেস হবে না। কি ফেস হবে না? আপনি সেই প্রবলেমটা আপনার যে প্রবলেমে পড়বেন না যে আপনার এই সমস্যা হচ্ছে বা আপনার কণ্ঠটা ফেটে যাচ্ছে বা আপনার কণ্ঠটা হচ্ছে না, প্রপারলি আসতেছে না। এরকম কোনো ধরনের কোনো প্রবলেম আপনার হবে না। আপনি যখন হাতটাকে এভাবে দিয়ে বা মাইক্রোফোনটাকে এভাবে ধরে যখন আপনি উপর দিকে তাকিয়ে যখন আপনি সঙ্গীতটা পরিবেশন করবেন, তখন সাউন্ডটা প্যাড থেকে তো আমরা সাউন্ডটা উপরের দিকে ঠেলে তো, প্যাড থেকে আমার সাউন্ডটা আসলে এই সোজা কণ্ঠ দিয়ে আমাদের মুখ দিয়ে সোজা বের হয়ে যাবে। কিন্তু আমাদের এই কণ্ঠতের মধ্যে কোনো কণ্ঠনালীর মধ্যে কোনো আঘাত করবে না। তাহলে আমাদের কণ্ঠটা ফাটারও এই কোনো কোনো অবস্থা নেই বা হচ্ছে কণ্ঠটা ফাটারও কোনো পরিস্থিতি তৈরি হবে না। এজন্য অনেকেই কি করে সঙ্গীতটা পরিবেশন করে কিভাবে? এভাবে মুখটাকে সোজা তারা সঙ্গীতটা পরিবেশন করে। যেমন, "সেই মদিনা" তারা এভাবে যখন গাওয়া শুরু করে, তখন কি করে সাউন্ডটা এভাবে এসে তার কণ্ঠটা কঠিনভাবে একটা বাড়ি খায়। এখানে একটা ভাগ তৈরি হয়। তার কারণ দেখেন আমি আপনাদেরকে বলি একটা জিনিস। যদি মনে করেন এটা আমার একটা কণ্ঠ লম্বাভাবে আছে, লম্বাভাবে থাকলে সাউন্ডটা প্যাড থেকে এসে উপরের দিকে জোরে ঠেলা মারবে। কণ্ঠ যদি আমার এভাবে যদি এল এর মতো যদি থাকে, তাহলে কণ্ঠটা ১ম এ এসে বাড়ি খাবে কোথায়? এখানে মাঝ বরাবর একটা বাঁকের মধ্যে একটা কি হবে? একটা বাড়ি খাবে। এই বাড়িটা খেলে কিন্তু প্রবলেম। তাহলে আমাদের কণ্ঠ ফেটে যাবে, কণ্ঠ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এজন্য আমাদেরকে হাই স্কুল যখন প্র্যাকটিস করব, তখন আমরা মাথাটাকে উপরের দিকে তুলে ইচ্ছামত জীবন যতটুকু শক্তি আছে, সেই শক্তিগুলোকে ব্যবহার করে আমরা উপর দিকে তাকিয়ে গাইবো। তাহলে ইনশাআল্লাহ আমাদের কণ্ঠ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, তারপরে আমরা আবার আমাদের পিডিএফ এ ফিরে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা কি বললাম আপনাদেরকে? যেমন আমাদেরকে মনে রাখতে হবে কি? আ আস্তে রেওয়াজ বাড়াতে হবে, আস্তে সাউন্ডটাকে আমাদেরকে বাড়াতে হবে। তারপর আমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের হাই স্কেল
হাই স্কেলে গাওয়ার সময় মাথাটাকে আমরা উপর দিকে রাখতে হবে। এটা সব সময় আপনাকে মনে এখানে রাখতে একটা হবে। প্রশ্ন ছিল। রেওয়াজ মানে কি? ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে হাই স্কেল গাওয়ার সময় সাউন্ডটাকে উপরের দিকে রেখে আমাদেরকে গাইতে হবে। কেমন? আচ্ছা, এখন আমরা সারগামের প্র্যাকটিসে চলে যাচ্ছি। অবৈধ বেশ হালকা একটু নিচ থেকে নামান। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, তাহলে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি সারগামে। একদম ভালো করে খেয়াল রাখতে হবে। আপনারা তো জেনেছেন যে আমরা সারগামের কোন, কোন ধ্বনিতে কি, কি সাউন্ডটা আমাদের হবে, যেটা আমরা আমাদের স্কেলের অধ্যায়তে আমরা শিখেছিলাম। কেমন? যেমন দেখেন আমাদেরকে যে সাটা যেটা একদম ভিতর থেকে আসবে। সা প্রথমত আমরা কখনো এভাবে চেষ্টা করব না, যেমন সা রে গা মা। এটা আমরা টোটালি প্রথমত আমরা এটা প্র্যাকটিস করব না। আমাদের সর্বপ্রথম প্র্যাকটিসটা কিভাবে হবে? প্রথম যে সাটা আছে এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শক্তি থাকে, যতক্ষণ পর্যন্ত আমাদের এবিলিটি থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কি করব? এভাবে এক সাউন্ডে বলে যাব। ঠিক আছে? যেমন আমরা একটা শ্বাস যতক্ষণ পর্যন্ত নিতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা বলতে হবে। যেমন দেখেন, সা দেখলেন? যেটা আমরা একেবারে আমাদের এক নিঃশ্বাসে সাটা বলেছি। তারপর অপর নিঃশ্বাসে আমরা রেটা বলব। রে তারপর গা মা পা ধা নি সা দেখলেন? তো এভাবে আমাদেরকে কম করে হলেও ২ থেকে ৩ দিন, ২ থেকে ৩ দিন, মাত্র ২ থেকে ৩ বার না, ২ থেকে ৩ দিন আমাদেরকে ঠিক একটা ধ্বনিকে আমরা পুরো এক নিঃশ্বাসে আমরা প্র্যাকটিস করব। এটা করব কেন? আমাদেরকে মাথার মধ্যে এটা সেট করে নিতে হবে যে আমাদের সা টা কোন স্কেলে, তারপর রে টা কোন স্কেলে, তারপর গা টা কোন স্কেলে, মা টা কোন স্কেলে। আমাদের আগে মাথার মধ্যে এটাকে সেটআপ করে নিতে হবে যে কোনটা কোন স্কেলে, আমরা কোনটাকে কোন সাউন্ডে বলব। যখন আমরা একটা ধ্বনিকে যখন একটা সাউন্ডে যে একটা নিঃশ্বাসে যখন বলবো, তখন আপনি বুঝবেন, আপনার মাথার মধ্যে এটা ঢুকে যাবে যে আমাদের কোন ধ্বনিটা কোন স্কেলে আমাদেরকে বলতে হবে। আমি এখন বলি যে আমি এখন নি টা বলবো, নি টা কোন স্কেলে আমাদেরকে বার করতে হবে। যেমন দেখেন আমি বার করতেছি। নি। যদি আমি বলি সা টা আমাদের কোন স্কেলে হবে? সা। দেখলাম আমার এখন মোটামুটি এখন হিসাবে হয়ে গেছে, কারণ আমি অনেকবার প্র্যাকটিস করেছিলাম। এজন্য আমি জানি কোন ধ্বনিটা কোন স্কেলে প্র্যাকটিসটা হবে। যদি আমি পাতে বলি পা, যদি আমি ধাটা বলি ধা, যদি আমি রেটা বলি রে, যদি আমি গাতে বলি গা, যদি আমি প্রথম সাতে বলি আ। দেখলেন? তাহলে আপনারা এমনভাবে প্র্যাকটিসটা করবেন, আপনারা যখন আমি আপনাদেরকে বলব যে ভাই আপনি একটু সা-টাকে আপনি একটু বলেন তো, আপনি বললেন। যদি আমি বলি একটু ধা-টাকে একটু বলেন তো, তখন আপনি বলতে হবে। যদি আমি বলি ভাই আপনি একটু মা-টাকে বলেন তো, আপনাকে বলতে হবে। যেন আমি যেন বুঝতে পারি যে আপনার প্রত্যেকটা ধ্বনি আপনার প্রত্যেকটা স্কেলের মতো একদম সেটআপ হয়ে গেছে। ঠিক আছে? এইটাই আমাদেরকে কঠিনভাবে আয়ত্ত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ পরবর্তী জার্নি গুলো আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। কেমন? তারপর দেখেন নিচে লেখা আছে সারগাম হচ্ছে এমন একটি তরঙ্গ যা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে মানুষ তার কণ্ঠকে পরিবর্তন করতে পারে। তাহলে বুঝেন। সারগাম হচ্ছে এমন একটি তরঙ্গ যেটাকে আমরা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আমাদের কণ্ঠটাকে কি করতে পারবো? পরিবর্তন করতে পারবো। তাহলে তো এটা আমাদেরকে চেষ্টা করা দরকার। এটা আমাদেরকে বেশি প্র্যাকটিস করা দরকার। এরপরে আসুন, লেখা আছে মনে করুন আমাদের কণ্ঠ হচ্ছে একটি পুকুরের মতো।
আমি সবসময় অলওয়েজ টাইম আমি আমার স্টুডেন্টদেরকে একটা কথাই বলি যে, "ভাই দেখো তুমি আমার এই যে কোর্সে জয়েন করেছো, তো এটা হচ্ছে যদিও হয় এটা অফলাইন বা অনলাইন। আমি অনেকজনকে এটা বলি যে, "তুমি আমার কোর্সে জয়েন করেছো। এখন বর্তমান তোমার কন্ট্রোল হচ্ছে একটা পুকুরের মতো।" বলল, "স্যার কি আপনি বুঝলাম না যে আমার কণ্ঠ পুকুরের মতো।" হ্যাঁ, অবশ্যই তোমার কণ্ঠ পুকুরের মতো। কারণ তোমার কণ্ঠের মধ্যে নাই কোনো ঢেউ, নাই কোনো তরঙ্গ, নাই কোনো স্টেপ, নাই কোনো স্কেলের কোনো সৌন্দর্য। আর তোমার কণ্ঠ এখন বর্তমানে একটা পুকুরের মতো। এখন আমি আপনাদের সকলকে বলব, এখন আপনাদের সকলের কণ্ঠ কিন্তু এখন একটা পুকুরের মতো। আমাদেরকে আস্তে, আস্তে কি করতে হবে? যে এখন দেখেন পুকুরের মতো। কিন্তু সেই পুকুরে ঢেউ না থাকার কারণে সে দেখেন হ্যাঁ, এই যেমন দেখেন আমাদের কণ্ঠটা হচ্ছে একটা কিসের মতো? একটা পুকুরের মতো। দেখতেছেন? একটা পুকুরের মতো। হ্যাঁ, একদম পুকুরের মতো এটার মধ্যে কোনো ঢেউ নেই, কোনো কিছু নেই। তো এটাকে আমাদের কি করতে হবে? কিন্তু সেই পুকুরে ঢেউ না থাকার কারণে সেই পুকুরকে দেখতে কেউ আসে না। এটা আমি কেন বললাম? অনেকে বলে, "স্যার আপনি আমার পুকুর" এই যেমন দেখেন আমাদের যে কক্সবাজার সমুদ্র সৈকত বলেন, তারপর সেন্ট মার্টিন বলেন, বাংলাদেশের যেসব সৌন্দর্য স্পট গুলো যেটা আমি আপনাকে বলতেছি। যেমন পতেঙ্গা সমুদ্র সৈকত বলেন। এই যে সমুদ্র সৈকতগুলো মানুষ কেন যায় ভাই বলেন তো? কিরে ভাই ওটার মধ্যে তো ফানি। ওটার মধ্যে কি আছে? ফানি আছে। বাংলাদেশে কি নদ-নদীর কি অভাব আছে ভাই বলেন? কেউ নদীগুলো দেখতে যায় না। যেমন আমাদের বাড়ির পাশে, আমাদের বাড়ি থেকে একটু দূরে বিশাল এক ফিশার আছে ভাই, ফিশারি আছে বুঝছেন? মানে দূর থেকে দেখলে মনে হয় যেন একটা সাগর। একজন লোকও ওখানে যায় না ভাই। কেন যায় না? তার কারণ তারা একদম স্থির থাকে। আমাদের কণ্ঠটা একদম স্থির। এজন্য আমাদের কণ্ঠের সংগীতগুলো কেউ শুনতে আসে না। কলরব বলেন বা শিল্পী মশিউর রহমান বলেন বা সাইমন শিল্পী গোষ্ঠী বলেন, যেসব বড়, বড় সংগঠনগুলো আছে, তাদের থেকে যদি কেউ একজন শিল্পী যদি আমাদের বাড়ির পিছনে কোনো মাহফিলে যদি আসে, ওরে আল্লাহ ফাক! আমাদের পুরো এই যে এরিয়ার মধ্যে, পুরো গ্রামের মধ্যে সকল মানুষ চলে যায় তার একটা সঙ্গীত শোনার জন্য। তো শিল্পী মশিউর রহমান ভাই আসে, সবাই শুনে ধুমাকু শিল্পী মশিউর রহমান ভাই আসবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই যদি আসে কলরবে কোনো শিল্পী যদি বদরুজ্জামান ভাই আসে, বলে বদরুজ্জামান ভাই আসছে, চলেন, চলেন সবাই যান, চলেন। যদি আমি বলি যে আমাদের বাড়ির পাশে এই একজন শিল্পী আসছে, না তার নাম হচ্ছে শামীম শিল্পী আসছে। কেউ দূর হ মিয়া, ও তো কেউ চিনিও না। তারপর যে আমি যদি বলি এখানে আ একরামুল ভাই আসছে, কেউ এটাকে পাত্তাও দিবে না। যদি বলি ওবায়দুল্লাহ ভাই আসছে, কে ওবায়দুল্লাহ ভাই? এ তার কণ্ঠের মধ্যে যে মাইকের মধ্যে শুনবে, ধুর এটা বোধহয় এখন শিল্পীর কণ্ঠ সময় হইলো। রাত তো 10টা 30 এইজন্য আমাদের মিনিট। তার মানে প্রফেশনাল একজন শিল্পীর সাথে আমাদের এই টোটাল এই প্রবলেমটা সবসময় থাকে। প্রফেশনাল একজন শিল্পী সে তার কণ্ঠের মধ্যে কি আছে? ঢেউ আছে, তরঙ্গ, সেই সৌন্দর্য আছে, এজন্য সবাই তাকে দেখতে যায়। আর আমাদের কণ্ঠ হচ্ছে একটা ফুকুরের মতো। যদি কেউ যদি বলে যে এখানে আবু সুফিয়ান ভাই আসবে, কেউ আসবে না। কারণ আমাকে কেউ চিনেও না। আমার কণ্ঠের মধ্যে এরকম তারা এই সৌন্দর্য খুঁজেও পায় নাই। এবার এখানে আমি আপনাদের একটা কথা বলি যে স্যার তারা তারা তো একজন আ মোটামুটি বাংলাদেশের মধ্যে একটা মানে একটা অবস্থানে আছে। ঠিক আছে? এজন্য তাদের কথা শুনলে সবাই চলে যায়। ভাই, আমি আপনাদেরকে বলি যে অবস্থান কেউ খুঁজে না। আমি আপনাকে বলি, যদি আপনার কণ্ঠটা সুন্দর যদি হয়, আপনি যদি সুন্দরভাবে গাইতে পারেন, একটা আপনি গাইলেন। পরবর্তী দূর থেকে ওই যে হাবুল মিয়ার ছেলে যদি কাবুল যদি বলে, "ওমা আল্লাহ কি ফাইন সুন্দর মনে হয় শিল্পী নিয়ে আসছে। এই চল, চল, চল সবাই যাই।" চলে আসবে। তারা কিসে আসবে ভাই? তারা কি আপনার নাম শুনে আসতেছে? না, আপনার সেই কণ্ঠ যে ভেসে যাইতেছে ওখানে, এইজন্য আপনার কণ্ঠের সৌন্দর্য শুনে তারা চলে আসবে। আপনাকে চিনবে যে আপনার নাম হচ্ছে একরামুল ভাই। আপনার শিল্পী একরামুল ভাই। শিল্পী একরামুল বা শিল্পী শামীম, শিল্পী শাহাদাত, শিল্পী ওবায়দুল্লাহ। তারা সবাই চিনবে। এরপরে সবাই আপনাকে এমন চিনবে, এমন ভালোবাসবে, তারপর প্রত্যেকটা প্রোগ্রামে তারা সবাই যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এজন্য আমাদেরকে কণ্ঠটাকে পুকুর থেকে কি করতে হবে? সাগরে রূপান্তর করতে হবে। ঠিক আছে? এবার আসুন আমরা একটু নিচের দিকে আরেকবার একটু খেয়াল করি। আমরা আবার নিচের দিকে গিয়ে দেখি। হ্যাঁ, এই যেমন দেখেন এখানে বলেছি আমরা যে কিন্তু সেই পুকুরের ঢেউ না থাকার কারণে পুকুর দেখতে কেউ আসে না। আর যদি সাগর দেখার জন্য হাজার, হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে সাগর দেখার জন্য ভিড় করে। যেমন দেখতে পাচ্ছেন যে হাজার, হাজার মানুষ, এই যেমন একজন প্রফেশনাল শিল্পী আসলে সবাই কিন্তু কি করবে? ভিড় করবে। তাহলে তবে কি আপনি এখনো এটা এ তাহলে আপনি কি এখনো এটা ভাবছেন যে পুকুর যেমন পানি থাকে আ থাকে সাগরেও কি তেমন পানি থাকে? তাহলে ঠিক পার্থক্যটা কোন জায়গায়? এই যে আমি কথাগুলো আপনাদেরকে একদম সংক্ষেপে বলে দিলাম যে পুকুরে যেমন পানি থাকে, সাগরেও সেম টু পানি থাকে। কিন্তু পার্থক্যটা কোন জায়গায় বলেন তো? এই মনে হচ্ছে ধরতে পেরেছেন।
পার্থক্যটা হলো শুধুমাত্র পার্থক্যটা হলো কি ঢেউ। সমুদ্রের ঢেউ আছে, পুকুরের ঢেউ নাই। বড়, বড় ফিশারির ঢেউ নাই। বড়, বড় নদ-নদীর ঢেউ নাই। এজন্য এগুলো দেখতে কেউ যায় না। কিন্তু সমুদ্রের ঢেউ আছে। এজন্য সবাই শুধুমাত্র সমুদ্রের ঢেউটাকে শোঁ, শোঁ যে ঢেউয়ের যে শব্দটা, আওয়াজটা শোনার জন্য মানুষ কিন্তু সেখানে ভিড় করে। সমুদ্রটাকে সবাই উপভোগ করে। ঠিক আছে? তাহলে আমাদেরকে কণ্ঠটাকে পুকুর থেকে আস্তে, আস্তে আমাদেরকে সমুদ্র বানাতে হবে। ঠিক আছে? আর এই ঢেউ সাগরের সবার কাছে ভালো লাগার অনুভূতি তৈরি করে। ঠিক আছে? এই ঢেউয়ের কারণে সাগরকে সবার মাঝে ভালো লাগা তৈরি করে। কেমন? তাই আমাদেরও আমাদের কণ্ঠকে পুকুর থেকে সাগরে রূপান্তরিত করতে হবে। আর সাগরে রূপান্তরিত করতে হলে প্রয়োজন হচ্ছে কি? ঢেউ। ওবায়দুল ভাই আরেকটু নিচে নামান। হ্যাঁ, দেখেন রূপান্তর করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে ঢেউ। আর এই ঢেউয়ের তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে সারগাম। মানে সব কথা শেষ কথা হচ্ছে সারগাম। আমাদের কোনটাকে ঢেউয়ে রূপান্তরিত করতে হলে আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা কি? সারগাম। আমাদেরকে সারগামটা নিয়ে আসতেই হবে। এবার দেখেন সারগামের কাজ কি? উল্টা-পাল্টা করে সর্বাবস্থায় তরঙ্গের মূল সুর ধরে রেখে বারবার মাস্ক করতে হবে। তাহলে আমাদের আজকে থেকে একটা কাজ বাড়লো। সেই কাজটাকে আমাদেরকে সারগাম প্র্যাকটিস করতে হবে। অধিক পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে এখন একবার শিখাবো। আপনারা একবার আমার সাথে বলবেন। এরপরে পরবর্তী ক্লাস আসা পর্যন্ত আপনারা আমাকে বলবেন যে, "স্যার আমার এটা প্র্যাকটিস হয়েছে। একদম আলহামদুলিল্লাহ ফুলফি পারতেছি, আমি পারি। ইনশাআল্লাহ আমি পারবো।" এরকম পারা পর্যন্ত, জানা পর্যন্ত আপনাদেরকে সবচাইতে ভালো করে এটাকে কি করতে হবে? জানাতে হবে, শিখতে হবে। আচ্ছা, যেমন দেখেন আমি আপনাদেরকে বলি। সারগামের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি? আমাদেরকে সর্বপ্রথম রাখতে হবে সা, যেটা একদম সাউন্ড একদম নিচে একদম নিচ থেকে আসবে। যেমন আমি এক নিঃশ্বাসে বলছি। সবাই আমার দিকে খেয়াল করেন। সা। ঠিক আছে? দাঁড়ান আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনারা কিভাবে প্র্যাকটিসটা করলে আপনার একটু বেশি সুন্দর হবে। এই যেমন দেখেন, আমি এখন বসে গেলাম। কেমন? এই বসে গেলাম আপনারাও ঠিক এভাবেই বসে যাবেন। বসে যাওয়ার পরে কি করতে হবে? এই যে হাতটাকে এভাবে রাখবেন। ওই যেমন অনেকেই ইয়োগা মতো বলে, ওই ইয়োগা মতো প্র্যাকটিসটা করে। ঠিক আপনারা এভাবে বসে যাবেন। সুন্দরভাবে বসে গিয়ে আপনারা ঠিক এভাবে প্র্যাকটিসটা করবেন। বসে একেবারে নিম্ন স্তরে একদম ঠান্ডা মাথাকে একদম শীতল রাখবেন। আমাদেরকে এটা সবচেয়ে ভালো করে জানতে হবে। এজন্য মানে একদম চোখটাকে বন্ধ করে, প্রয়োজনে হাতটাকে এভাবে রেখে। আবার আবার কথা ক্লিয়ার? এরপর আমাদের আসেন পরেরটা। মানে প্রথমে সাটা তো একদম নিচ থেকে আসতে তো আমার মাথাটাকে একটু নিচের দিকে রাখতে হবে। তারপর একটু হালকা একটু উপরে আসতে হবে। রে 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 ঠিক আছে? এভাবে প্র্যাকটিসটা করবেন। তারপর আসেন গা আপনারা জানেন যে আমাদের গা যেটা আছে আমাদের মিডিয়াম। এই যে আমাদের মাথার একদম মাঝ বরাবর থাকবে। গা কেমন? মা দেখলেন? আমার সাউন্ডটা কি হলো? একটু উপরের দিকে যাওয়া শুরু করলো। এবার তারপর আসেন পা। পা চোখটাকে বন্ধ করে। ধা তারপর আর একটু উপরে। নি এবার হাই স্কুল যখন বলবো তখন আর উপরে। সা দেখলেন? এই দেখেন সোজা একদম উপরে। একটু বাঁকা নাই কিন্তু। দেখলেন? আমার শেপটা একদম আমি এইভাবে করলাম। মানে কণ্ঠটাই দেখছিলেন? কণ্ঠটা আমার একদম
সোজা সোজা এ মুখ দিয়ে বের হচ্ছে। এটাই আমাদেরকে জানতে হবে। যেমন আমাদের হাই স্কেল যখন আমরা বলবো, তাহলে আমাদের কিভাবে প্র্যাকটিসটা করতে হবে? মানে আমরা বলবো আমাদের কণ্ঠটা একদম সোজা রাখতে হবে উপরের দিকে। আপনি ভাই যদি ১ ঘন্টা ধরে চিল্লাচিল্লি যদি করেন, আপনার কণ্ঠে কোনো প্রকার প্রবলেম হবে না। কেন? কারণ আপনি তো কৌশলটা অবলম্বন করতেছেন। আমরা আসলে যারা শিল্পী না, যারা সাধারণত কোনো জায়গায় গাইতে যাই, তখন আমরা কি করি? এভাবে গাওয়া শুরু করি। সেই মদিনা বাদে আমার কণ্ঠের মধ্যে প্রবলেম চলে আসতেছে। মানে এভাবে গাওয়ার কারণে আমাদের কণ্ঠটা কি হয়ে যায়? ইজি তাড়াতাড়ি ভেঙে যায়। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমরা সহজ সাবলীলভাবে এমনভাবে বলবো আর কৌশলগুলো অবলম্বন করব। আমরা যখন এই যেমন মদিনা সোজা রেখে লো স্কেল যখন ধরবো না, একদমই বকওয়াস হবে। মানে লো স্কেলটা টোটালি হবে না। লো স্কেলে করতে হলে মাথা থেকে নিচের দিকে নামিয়ে করবেন। আম আজে আজে জোছনা রাতে। আবার দেখেন, আজ জোছনা রাতে, মানে আজ নিচ থেকে আমরা কি নিচ্ছি? আমরা লো স্কেলটা নিচ্ছি। জোছনা রাতে। আমরা তো ওই যে সারগামটাকে প্র্যাকটিস করতে আমরা বুঝে গেছি যে জোছনা রাতেটা আমাদের মিডিয়াম স্কেল, এটাকে আমরা কোন জায়গায় করতে হবে? মানে মাথাটাকে কোন জায়গায় তখন আমাদেরকে রাখতে হবে? মিডিয়াম। তাহলে প্রথমটা কি ছিল? আজ লো, মাথাকে নিচের দিকে। আজ জোছনা রাতে তারার মেলা, দেখলেন? তারার মেলা বলার সময় মাথাকে নিচে দিয়ে নামায় ফেলুন, তখন দেখবেন যে আপনার কণ্ঠর বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। তাহলে বুঝতে পারলেন, আমি আশা করতেছি আপনাদের সকলকে বুঝাতে পেরেছি যে কণ্ঠের কৌশল ছাড়া আপনি হাই স্কেল বলেন, মিডিয়াম স্কেল বলেন, লো স্কেল বলেন, ৩ স্কেলের মধ্যে আপনার সমস্যা হবে। কেন হবে? কারণ আপনি প্রপার গাইডলাইন ইউজ করতেছেন না। আপনি কৌশলগুলো আপনি জানতেছেন না। আপনি এই কৌশলে আপনি ১ বার না ১০০ বার আপনি হাই স্কেলটা ধরেন। দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনার কণ্ঠ বিলকুল কোনো সমস্যা হবে না। কারণ আমরা তো আমি নিজে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি নিজে এই অসংখ্য প্রোগ্রাম করেছি। আসলে বিশ্বাস করার কথা, অসংখ্য প্রোগ্রাম করেছি। বিশেষ করে কনসার্ট গুলো করেছি। কনসার্ট গুলো কি, যেমন একটা বিয়ের প্রোগ্রাম একটা কনসার্ট। সো ওখানে আমি কি করি জানেন? ওখানে একসাথে ৩০ থেকে ৩৫ টা আমাদেরকে সঙ্গীত গাইতে হয়। কারণ আমাদেরকে বলে দেয় যে মানে বাদে এশা ধরেন হয়তো ৯ টা থেকে আমাদের ১১ টা পর্যন্ত সঙ্গীত গাইতে হয়। তো ওই সময় আমরা সঙ্গীতের ফাঁকে কোরআন তেলাওয়াত হয়, নাটিকা হয়, তারপরে কিছু গল্প হয়। গল্পের ফাঁকে আবার কিছু যে আনুষ্ঠানিকতা, কিছু মানে মজার কৌতুক হয়। এরপর আমরা আবার সঙ্গীত গাইতে হবে। মানে মাঝে বিরে মাঝে আমাদেরকে আবার গাইতে হয়। তো ওই সময় আমাদেরকে দেখা যাচ্ছে যে আমরা ১৫ টা ২০ টা কিন্তু সঙ্গীত গাইতে হয়। তো আমরা একেকজনের ভাগে ৫-৬ টা কিন্তু সঙ্গীত পড়ে যায়। তো তখন আমরা যদি প্রপার গাইডলাইন যদি না ইউজ করি, বেশি না, মাত্র আপনি দেখবেন একটা প্রোগ্রামে যান, বেশি না আপনি ২ থেকে ৩ টা সঙ্গীত পরিবেশন করেন, দেখবেন আপনার কণ্ঠের কি অবস্থা হয়। আপনি আর পারবেন না। ও ১ম এ যে সুন্দরটা করে গাইতে পারলেন, ২য় ২-৩ বার গাওয়ার পরে ৩য় বার আপনি সুন্দর করে গাইতে পারবেন না। আপনার কণ্ঠ একেবারে ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদেরকে প্রপার গাইডলাইনটা ইউজ করতে হবে, এভাবে প্র্যাকটিস করতে হবে। ইনশাআল্লাহ দেখবেন একেবারে সুন্দর হবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, এই প্রসেসটা ইউজ করেন। তো আমাদের আজকের ক্লাসের মূল যে কাজটা, আমাদেরকে একটা চ্যালেঞ্জ নিতে হয়। মানে আজকে থেকে আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করব। মানে সবাই মনে বুকে হাত দিয়ে আজকে একটা শপথ করেন, সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ আমাদের কণ্ঠ, চোখ বন্ধ করে একটু হিসাব করেন। আমাদের কণ্ঠটা হচ্ছে আজকে থেকে একটা ফুকুর। আমি আমার কণ্ঠটাকে আজকে থেকে একটা ফুকুর ভাবতেছি। ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা স্টেপ ফলো করে, সারগামের প্রত্যেকটা তরঙ্গটাকে আমি ফলো করে, প্রত্যেকটা স্টেপটাকে আমি ফলো করে, আমি ইনশাআল্লাহ একদিন আমি আমার কণ্ঠটাকে সমুদ্রে পরিণত করব। আর সেইদিন আমার এই সমুদ্রযুক্ত কণ্ঠটাতে আমি আমার আল্লাহ রাসূলের কি গানগুলো আমরা গাইবো। ইনশাআল্লাহ এরকম একটা আশা ভরসা মনের মধ্যে রাখেন। যদি রাখেন, দেখবেন আল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবে। আর আপনারা মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে চলে আসতে পারবেন। তাহলে আমাদের কণ্ঠ পরিবর্তনের এই সুযোগ। এখন আপনাদের অনেকের প্রশ্ন যে স্যার তরঙ্গটা আবার কি? মানে এই যে সঙ্গীতের মধ্যে আপনি তরঙ্গ কিছু বলে আমাদেরকে একটু বুঝান। থাকতেও পারে, হয়তো আপনারা জানেন। তারপর আমি একটু প্রশ্নটা নিয়ে একটু বিগিনারদের জন্য একটু, যেটা বলে যে যারা একদম শুরু করতেছে বা জানে না, তারা তরঙ্গটাও কোন জায়গায় হয়তো প্রপারলি বলতে পারে না। আমি আপনাদেরকে বলি, যেমন
আজ আ আ এই যে আ এই যে ঢেউগুলো এগুলো হচ্ছে আমাদের তরঙ্গ। জোছনা রাতে তে আবার দেখেন আজ জোছনা রাতে এ এ তারার তারার দেখলেন এভাবে অনেকগুলো চলে আসে। যেমন আর আছে না মনের এই ক্যানভাসে তোমার মার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি। এগুলো কি? এগুলো হচ্ছে হামিং। হামিংটা কিন্তু তরঙ্গ থেকে কিন্তু আসে। আমি আপনি ইনশাআল্লাহ হামিং এর ক্লাসে বুঝাবো। তারপর ধারে ধারে ঘু ঘু দেখলেন? ধারে ধারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনিল না তোমায় তাই বাসি করিল যে শুধু আঘাত করিল যে শুধু আঘাত তোমার পায়ের পথের ধুলি দেখলেন মানে প্রত্যেকটা লাইন এখানে তরঙ্গ কিন্তু আছে তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি এই চোখে সুরমা দিয়ে দেখলেন আমি কণ্ঠটাকে মানে মোট মাঝে মাঝে রাখলাম আমরা কণ্ঠ একদম ডাউন হয়ে গেছে এই জন্য সিক্রেটটা ফলো করতে হবে এই চোখে সুরমা দিয়েছি মাঝে নিচের দিকে আনলাম প্রপার কোনো সমস্যা নাই আমার কণ্ঠ একদম 100 তো এই জন্য যে সাউন্ডটাকে যে জায়গা থেকে উচ্চারণ করা আমাদের প্রয়োজন ওই সাউন্ডটাকে ঠিক ওই জায়গা থেকে আমাদের উচ্চারণটা করতে হবে দেখবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেমই আপনার হবে না ঠিক আছে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত জাস্ট আমাদের বাড়ির কাজটা থেকে মনে রাখতে হবে বাড়ির কাজটা হচ্ছে সারগামটাকে বারবার প্রপারলি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র একটাকে এক নিঃশ্বাস যেমন সা এটা আমি সবার থেকে নিব আর আপনাদের বাড়ির কাছের মধ্যে থাকবে যে খাতার কাজটা কিন্তু সবসময় থাকবে স্কেল বাই স্কেল ফাইন্ড আউট করে এটা আপনাদেরকে থাকবে খাতায় লিখিত কাজটা আর আমরা সা এক নিঃশ্বাসে এগুলোকে ভালো প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি আপনাদের সকল থেকে এই সারগামটা নেব তবে আমি যেন প্রপারলি যেন বুঝতে পারি প্রথম তরঙ্গ চাইতে পরবর্তী তরঙ্গটা সাউন্ড বাড়তেছে কিনা একটু বাড়তেছে কিনা আমি সবার থেকে ফলো করব কেমন তো যাক আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত এখন হচ্ছে আমাদের প্রশ্নপত্র ক্লাস আর ওয়াদুল ভাই তাহলে ওই যে ভিডিও এখন আপনারা স্টপ করে দেন আচ্ছা তাহলে এখন হচ্ছে আমাদের প্রশ্নপত্র ক্লাস এই প্রশ্নপত্র ক্লাসে এখন